সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় ২ ঐকিক নিয়ম এবং সরল যে অংশটা আছে পৃষ্ঠা নম্বর ২৯-এ। তো সেখানে বেশ কিছু আহ, সঠিক উত্তর নির্ণয় করার প্রশ্ন আছে। তো আমরা ধারাবাহিকভাবে সবগুলোই বুঝিয়ে দিব ব্যাখ্যা সহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আশা করছি যে তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা থাকবে না। চলো আমরা সমস্যাটি সমাধান করা শুরু করি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সরল অঙ্ক। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি গুণ আছে, বিয়োগ আছে এবং এখানে আমরা প্রথম বন্ধনী বা প্রথম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি। তো সরল সমাধান করার একটা নিয়ম আছে। নিয়মটা হলো এই যে বি ও ডি বড, এম এ এস বডমাস। এই বডমাস এই শব্দটা মনে রাখতে পারলে আমরা এই ধারাবাহিকতা অর্থাৎ আগে কার কাজ করতে হবে, তারপরে কার কাজ, তারপরে কার কাজ, এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। তো বিতে আমরা কি বোঝাচ্ছি? বিতে আমরা ব্র্যাকেট বোঝাচ্ছি এবং ওতে আমরা বোঝাচ্ছি হচ্ছে অফ। অফ মানে হচ্ছে এখানে এর এর মূলত গুণের কাজ করে। ডিতে হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ। এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে গুণ। বিস্তারিত বলার সুযোগ নেই যেহেতু আমরা এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এরপর এতে হচ্ছে এডিশন মানে হচ্ছে যোগ, এসতে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তাহলে কি পেলাম? আমাদেরকে প্রথমত প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। এরপরে আমাদেরকে এর এর কাজ করতে হবে এবং তারপরে হচ্ছে ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, সবার পরে বিয়োগের কাজ। তো এইটুকু মনে রাখতে পারলে আমরা এটা সমাধান করতে পারবো। তো চলো আমরা এখন সমাধান করি। আচ্ছা, তো এখানে বলছে আমরা তো এখানে ম্যাথটা তোলাই আছে, তাই আমরা সমাধান দিয়ে অর্থাৎ ব্যাখ্যা দিয়েই শুরু করছি। ব্যাখ্যা দিচ্ছি আমরা এবার। আমরা এটা একটু কষ্ট করে তুলি। 12 - 7 গুণ হইতেছে 2, বিয়োগ হইতেছে 2। এখন এটা যদি আমরা সমাধান করি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম বন্ধনী আছে, গুণ আছে, বিয়োগ আছে। তাহলে অবশ্যই প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। তো প্রথম বন্ধনীর মধ্যে আমরা বিয়োগ দেখতে পাচ্ছি। তো 12 থেকে 7 গেলে কত হবে? 5 হবে। তাহলে প্রথম বন্ধনীর একটি সংখ্যা থাকলো, তাই আর এর এই পাশে ব্র্যাকেট দিতে হবে না, কারণ একটা সংখ্যার জন্য বন্ধনী দিতে হয় না। আচ্ছা, তাহলে আমরা এটা দিব না। এখন কি আছে? গুণ চিহ্ন। এরপর আছে কত? 2, বিয়োগ হইতেছে 2। তাহলে এখন গুণ আছে, বিয়োগ আছে, তাহলে অবশ্যই আগে গুণের কাজ করতে হবে। তাহলে 5 আর 2 গুণ করলে কত হবে? 10 হবে। বিয়োগ হচ্ছে কত? 2। তো 10 থেকে 2 গেলে কত হবে? 8 হবে। তাহলে আমরা এখন দেখি আমাদের অপশনে 8 আছে কিনা। বলছে যে এত সমান কত? জি, আমাদের অপশনে আমরা কি পেয়েছি? 8 পেয়েছি। তাহলে আমরা এখন এইটা হচ্ছে টিক করে দিচ্ছি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় যে প্রশ্নটি সেটা আমরা দেখতে পাচ্ছি বোর্ডে, যে বলছে কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়। তো এই ম্যাথটা বোঝানোর আগে আমি তোমাকে একটা সহজ এক্সাম্পল দিতে চাই। যে আমি যদি তোমাকে বলি যে কতটি, হ্যাঁ, কতটি 2 টাকার নোট, হ্যাঁ আমি দিলাম কতটি 2 টাকার নোট মিলে 10 টাকা হয়। তো কতটি 2 টাকার নোট মিলে 10 টাকা হয়, এটা একটা কোশ্চিন। তো এখন তোমরা কিন্তু খুব সহজেই বলতে পারবে আমাকে যে স্যার 5টি 2 টাকার নোট মিলে 10 টাকা হয়, কারণ আমরা এই হিসাবটা সবাই জানি। 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা 5 বার যদি 2 টাকা নেওয়া যায় অর্থাৎ 5টা 2 টাকার নোট নেওয়া যায় 10 টাকা হবে। তো কেউ কেউ নিশ্চয়ই এভাবে হিসেব করেছো, আর কেউ কি করেছো দেখতেই পাচ্ছ যে 2 টাকার নোট মিলে 10 টাকা হয়। তাহলে 2 দিয়ে 10কে কি করতেছো তোমরা মনে মনে? ভাগ। তো 2 দিয়ে 10কে ভাগ দিলে 5, অর্থাৎ 5টা যদি আমরা 2 টাকার নোট নিই তাহলে 10 টাকা হয়। তাহলে এই সহজ এক্সাম্পল থেকে আমরা বোঝা যাচ্ছে যে যেই টাকার নোটটা দিয়ে মোট টাকাটা হচ্ছে, সেই মোট টাকাকে যদি যেই টাকার নোট সেইটা দিয়ে আমরা ভাগ দিই তাহলে কিন্তু আমাদের নোটের সংখ্যা বের হচ্ছে। তো এই ম্যাথটা যেভাবে সমাধান করেছি আমাদের এই ম্যাথটা একই রকম ভাবে সমাধান হবে। এখন আমরা এখানে কি বলেছি? 2 টাকার নোট দিয়ে যেহেতু 10 টাকা হয় তাই আমরা 2 দিয়ে 10কে ভাগ করেছি। তো এখানে বলছে 50 টাকার নোট দিয়ে নাকি 2000 টাকা হয়, তাহলে আমরা 50 দিয়ে 2000কে ভাগ দেব। তাহলে আমরা এখন এটার ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যা। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব?
2000কে আমরা ভাগ দিব, কত দিয়ে ভাগ দিব? 50 দিয়ে ভাগ দিব। তাহলে 50 20-এর মধ্যে যায় না, তাহলে আমাদেরকে 3 ঘর নিতে হবে। এখন 3 ঘর যদি নিই আমাদের 4 বার যায়, অর্থাৎ 4 আর 50-এ গুণ করলে কত হয়? 200 হয়। তাই উপর থেকে একটা শূন্য নামলো। খুব মনে রাখবে, অনেকে এই জায়গাটায় ভুল করো। যখনই মূল যে ভাজ্য সেখান থেকে যদি কিছু নিচে নামানো হয় তাহলে অবশ্যই আবার ভাগ দিতে হবে। তখন শূন্য, তাহলে শূন্যকে কি দিয়ে ভাগ দিব? আমি যদি একবারেও নেই তাও তো 50 হবে, এখানে তো 50 নাই, আছে শূন্য। তাহলে কি নিলে এখানে শূন্য মিলবে? শূন্য নিলে, অর্থাৎ শূন্য দিয়ে যদি 50-কে আমরা গুণ দিই, অর্থাৎ কোন সংখ্যার সাথে যখন শূন্য দ্বারা গুণ করা হয় শূন্য আসে। তাহলে আমার যেহেতু উপর থেকে আমি শূন্য নামিয়েছি, তাই এই শূন্যটা থাকলে আমাকে অবশ্যই আবার 0 বার নিতে হবে। তাহলে শূন্য দিয়ে 50-কে গুণ করলে কি হয়? শূন্য, শূন্য থেকে শূন্য গেলে শূন্য। তাহলে এখন আর নিতে হবে না, শুধুমাত্র তখনই নিতে হবে যখন আমরা উপর থেকে নামাবো। তো এখন আমাদের এখানে দেখা গেল যে 40টি আছে। তাহলে আমরা এখন অপশন খুঁজি যে আমাদের 40টি আছে কিনা। জি, 40টি আছে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লক্ষ্য করি 3 নং প্রশ্নে বলা হচ্ছে যে জামিল সাহেব 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো। অর্থাৎ জামিল, আমরা প্রশ্নটা করছি, তো জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনছে। তার মানে এই যে 32 টাকা যে তার খরচ হলো সেটা হচ্ছে 4টা কলমের দাম। তাহলে 4টা কলমের দাম কত টাকা? 32 টাকা। এখন বলছে যে 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে। এটা মূলত আমাদের 15টি কলমের দাম বের করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ঐকিক নিয়মের অঙ্ক। তো ঐকিক নিয়মটা কি জিনিস? যেখানে আসলে আমাদের প্রথমত একটার দাম বের করে আমাদের প্রয়োজনীয় যতটা তার দাম বের করার যে একটা উপায়, সেটাই হচ্ছে ঐকিক নিয়ম। তো এখানে 32 টাকায় 4টা পাওয়া যায়। তাহলে এই কথাটা যদি আমরা একটু ব্যাখ্যা করে লিখি তাহলে আমরা কিন্তু লিখতে পারবো। হুম, আমরা বলবো কি, আমাদের কাছে চাচ্ছে কি, আমাদের কাছে চাইতেছে হচ্ছে কত টাকা লাগবে। তাহলে ঐকিক নিয়মের অঙ্কগুলোর একটা নিয়ম হলো যে যেইটা চাবে সেইটা হচ্ছে ডান দিকে বসবে। তাহলে যেহেতু আমাদের কাছে টাকা চাচ্ছে, আমাদের কাছে যেহেতু টাকা চাচ্ছে, তাহলে আমরা টাকাটাকে এই পাশে রাখবো, কলমটা দিয়ে তাহলে শুরু করবো। তাহলে আমরা বলবো 4টি কলমের দাম 32 টাকা। হুম, 4টি কলমের দাম 32 টাকা। এটা আমরা আরো সংক্ষিপ্ত করতে পারি, কিন্তু আমরা একটু ভাষা ব্যবহার করে লিখতেছি। আচ্ছা, তাহলে আগে আমাদেরকে একটি কলমের দাম বের করতে হবে। তো একটি কলমের দাম কি হবে? কম হবে। কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। এবং এইখানে উপরে যে জিনিসটা থাকে এটা সামনে বসে, এবং ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে ভাগ দিব। তাহলে আমাদের একটি কলমের দাম কিন্তু বের হয়ে যাবে। তাহলে 4 দিয়ে 32-কে ভাগ দিলে কত? 8 টাকা। আচ্ছা, এখন আমাদের প্রয়োজন কতটার? আমাদের প্রয়োজন হচ্ছে 15টির। তাহলে 15টি কলমের দাম। তো 15টি কলমের দাম কি হবে? বেশি হবে। তো বেশি হলে গুণ হয়। তাহলে 8 গুণ হইতেছে এখানে কত? 15। তাহলে এখন আমরা কি করব? টাকা। এখন 8 এর সাথে আমরা 15 গুণ দিব। তাহলে তোমরা এখানে 15 গুণ দাও। তাহলে 15 আর 8, 5 8 40-এর শূন্য, হাতে হচ্ছে 4, 8 একে 8 আর 4 এ হচ্ছে 12, 120 টাকা। 120 টাকা। তাহলে আমরা এখন অপশনে খুঁজি আমাদের 120 টাকা আছে কিনা। তাহলে প্রথমে 4টা কলমের দাম যেহেতু 32, আমরা একটার বের করে নিলাম 8। যদি একটার দাম 8, 15টার দাম হবে তার 15 গুণ, তাই আমরা 15 গুণ দিয়েছি এবং 120 কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই ক্ষেত্রে আমাদের উত্তরটা এখন কি হবে? উত্তর হচ্ছে 120। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে তোমরা এটাও বুঝতে পেরেছো। তো এখানে একটা জিনিস, সবকিছু ঠিক রেখে একটু আমরা অ্যাডভান্স লেভেলের কিভাবে করবে তোমরা সেটা এখন দেখাবো। তো 4টি কলমের দাম 32 টাকা। তো একটি কলমের দাম কি হবে? কম হবে। তো কম হলে এই জিনিসটা ভাগ হয়। তো ভাগ, এটা কিন্তু একটা ভাগ চিহ্ন। ঠিক আছে? ভগ্নাংশের ক্ষেত্রে এইটা একটা ভাগ চিহ্ন। তাহলে এখন এই 32টা তাহলে উপরে হবে এবং যেটা দিয়ে ভাগ দিব ওই জিনিসটা নিচে হবে। আচ্ছা, তাহলে এখন আর আমাদের এইখানে সমান চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। এখন 15টি কলমের দাম কি হবে? বেশি হবে। তাহলে বেশি হলে আগে যা ছিল তা আমরা লিখবো, এবং এখানে আমরা কি, বেশি হলে গুণ হবে। গুণ হলে কোথায় হবে? উপরে হবে। প্রথমত বেশি হলে গুণ হয় উপরে, এবং কম হলে গুণ হয় নিচে। আচ্ছা, তাহলে এখন 15টা উপরে চলে যাবে। এখন দেখো, 4 দিয়ে আমরা 32-কে ভাগ দিলাম 8, 8 আর 15 হচ্ছে 120 টাকা। 120 টাকা।
তো আমার মনে হয় যে এইভাবেও যদি তোমরা করতে চেষ্টা করো তবুও সহজভাবে করতে পারবে। তো চলো আমরা পরেরটাতে চলে যাই। তো আমাদের প্রশ্নটা আগে বুঝতে হবে, কারণ প্রশ্ন বোঝাটা বেশি জরুরি। তো এখানে বলছে ১ ডজন পেন্সিলের দাম ৪৮ টাকা। তো ১ ডজন মানে কতটি? ১ ডজন মানে কিন্তু ১২টি, হ্যাঁ? তাহলে ১২টি পেন্সিলের দাম দেওয়া আছে হচ্ছে ৪৮ টাকা। তাহলে ১২টার দাম ৪৮ টাকা। এখন বলছে যে ৮টি পেন্সিলের দাম কত? তাহলে এটাও কিন্তু আমাদের ঐকিক নিয়মের পদ্ধতিতেই করতে হবে। কারণ আমরা জানি যে আমাদের প্রথমত যদি আমরা একটার দাম বের করতে পারি, তারপরে ৮টার বলুক, ২০টার বলুক, ৫০০টার বলুক, আমাদের জন্য এটা কোনো সমস্যা না। আর এই অংশটা তো আমরা ক্লাস 3 থেকেই জেনে আসতেছি যে ১২টার দাম ৪৮ টাকা হলে একটার দাম কত? তাহলে ১২ দিয়ে ৪৮ কে ভাগ দিতে হবে, তাই না? তাহলে আমরা এখন এটার ব্যাখ্যা দিই। তাহলে ব্যাখ্যা। তাহলে প্রথমত আমরা লিখব যে আমাদের কাছে যেহেতু টাকা চেয়েছে, তাহলে আমরা যেহেতু এখানে কলম আছে আর টাকা আছে, তাহলে কলম দিয়ে শুরু করব। তাহলে আমরা এখন বলবো যে ১ ডজন সমান হচ্ছে ১২টি। তোমরা উপরে লিখতে পারো আমরা জানি। ১ ডজন সমান কত? ১২টি। এখানে লিখতে পারো আমরা জানি। আমরা জানি ১ ডজন সমান ১২টি। তাহলে অতএব আমরা এখন বলবো যে ১২টি, ১ ডজনের দাম ৪৮, তাহলে আমরা বলবো এখন ১২টি পেন্সিলের দাম, ১২টি পেন্সিলের দাম, ১২টি পেন্সিলের দাম হচ্ছে কত? ১২টি পেন্সিলের দাম ৪৮ টাকা। আচ্ছা, এবার দেখো আমরা প্রথমত একটার বের করব। তাহলে একটি পেন্সিলের দাম কম হবে। তো আমি শিখিয়েছিলাম কম হলে ভাগ হয়। তাহলে এখন কি হবে? তাহলে এখানে ৪৮ ভাগ দিব হচ্ছে ১২ দিয়ে। ঠিক আছে? তাহলে এখন কত টাকা হলো? তো ১২ দিয়ে ৪৮ কে ভাগ দিলে ৪ টাকা হয়। তো আমরা জানি যে ৪ × ১২ = ৪৮ টাকা হয়। তাহলে আমরা কিন্তু একটার দাম পেয়ে ফেলছি। এখন বলছে যে ৮টি পেন্সিলের দাম কত? তাহলে অতএব তাহলে আমরা বের করব যে ৮টি পেন্সিলের দাম। অবশ্যই ৮টি পেন্সিলের দাম বেশি হবে। আর বেশি হলে ৪ × ৮, এখানে হচ্ছে টাকা। ওকে, ৪ ৮ ৩২ টাকা। ৪ ৮ ৩২ টাকা। তাহলে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর সেটা কিন্তু এখন অপশনে খুঁজে নিতে পারবো। আমাদের উত্তর হলো এখানে কত? এই যে ৩২ টাকা। কারণ আমরা হিসাব করে দেখলাম যে আমাদের ৩২ টাকা। এবং অ্যাডভান্স লেভেল যেভাবে একটু করতে হয় সেটা একটু দেখিয়ে দিই। জাস্ট সিমিলার, এখানে 48 আছে, 48 থাকবে। এবং এই যে ১২টা ছিল এখানে, এই ১২টাকে আমরা কি করব? এই ১২টাকে আমরা নিচে দিয়ে দিব তখন। হ্যাঁ? আর এখানে ৪ টাকা যে লিখেছি, এই ৪ টাকার এখানে লেখার প্রয়োজন নাই। আমরা তখন সরাসরি এই লাইনে চলে আসি। তাহলে ৪৮ ভাগ হচ্ছে ১২। তাহলে এটা অপরিবর্তিত থাকবে ৪৮ ভাগ ১২। আর আমরা এখানে কি করেছি? কি বলেছি এর আগে? যে ৮টার পেন্সিলের দাম বেশি হবে, বেশি হলে গুণ উপরে, বেশি হলে গুণ উপরে। তাহলে এখন দেখো ১২ দিয়ে ৪৮ কে ভাগ দিলে, ১২ দিয়ে যদি ৪৮ কে ভাগ দিই তাহলে হচ্ছে ৪। তাহলে ৪ ৮ ৩২ টাকা। তাহলে আমরা ২ ভাবেই করতে পারবো ইনশাআল্লাহ। তো আশা করছি বুঝতে পেরেছো। চলো পরেরটাতে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ৫ নং প্রশ্নটি পড়ব, যেখানে বলা হচ্ছে যে ৩৩৪টি আম ১৫ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই ১৫টা আম কিন্তু ১৫ জন ব্যক্তি কিন্তু এই ৩৮৪টা আম ভাগ করে নিবে। তো ভাগ করে নেওয়ার পরে হচ্ছে কি, দেখা যাচ্ছে যে হতে পারে যে আর ১০টা আছে যেটা ওরা সমানভাবে ভাগ করে নিতে পারতেছে না। অর্থাৎ ১৫র যে কম হবে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে যে সেটা কত। তো চলো আমরা এখন এই কাজটি শুরু করে দিই। তো এখন এটা বোঝানোর আগে একটা ছোট্ট জিনিস বোঝাই। ধরো তোমরা ৫ জন আছো এবং তোমাদেরকে আমি ২৩টা আম দিছি। এখন দিয়ে বলতেছি তোমরা এবার সমানভাবে ভাগ করে নাও। ভাগ করে যেটা অবশিষ্ট থাকে সেটা আমাকে দিয়ে দাও। তাহলে তোমরা কি করবে? ৫ দিয়ে ২৩ কে ভাগ করবে। তো ৪ ৫ কত হয়? ২০, অর্থাৎ ২০। ভাগশেষ হচ্ছে ৩। তাহলে এই যে তোমরা প্রত্যেকেই ৪ টা করে নিয়েছো। ৪ টা, ৪ টা, ৪ টা এবং ৪ টা এবং ৪ টা। ৫ জন তোমরা এই যে ১, ২, ৩, ৪, ৫। তো ৫ জন ৪ টা করে নেওয়ার পরে তোমাদের ২০ টা হইছে। এখন আরো কয়টা অবশিষ্ট থাকতেছে তাহলে এখানে? ৩ টা অবশিষ্ট থাকতেছে। এই ৩ টা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা কি করে বের করা যায়? আমরা দেখলাম যে ভাগ করে বের করা যায়। তাহলে আমরা এখন কি করব? অনুরূপভাবে আমরা এখানে ৩৩৪ কে তাহলে ভাগ দিতে হবে আমাদের। ৩৩৪ আমরা ভাগ দিব হচ্ছে ১৫ দিয়ে।
তাহলে 15 দিয়ে ভাগ দিলে এখানে 2 বার যায়, 15 দুগুণে হচ্ছে 30। আচ্ছা, এরপর এখন দেখো 3 থেকে 0 গেলে কত? 3 থেকে 0 গেলে 3 হবে। এরপরে লক্ষ্য করো যে 3 থেকে 3 গেলে কত হবে? 0 হবে। তাহলে নামবে হচ্ছে কত? 4, 34। এখন আবার 15 দিয়ে ভাগ যাবে। তাহলে 15 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? 15 দুগুণে 30 হচ্ছে। তাহলে 34 থেকে 30 গেলে 4। তো আমাদের উত্তর হচ্ছে 22টি। আমাদের তো উত্তর চায়নি, অর্থাৎ কয়টা করে ভাগে পাবে এইটা চায়নি। আমাদের কাছে চাইছে যে অবশিষ্ট থাকবে কয়টা। ভাগশেষটাই হচ্ছে অবশিষ্ট। তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি হচ্ছে কত? 4টি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই 15 জন যদি আমরা ভাগ করে নেই, ভাগে পাবো 22টা করে, বাট সর্বশেষ 4টা থাকবে যেটা আর আমরা ভাগ করতে পারবো না। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমাদের সঠিক উত্তর হচ্ছে যে আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে 4টি। তাহলে এই বিষয়টা আশা করছি ক্লিয়ার। চলো আমরা পরেরটাতে চলে যাই। খুবই সহজ একটি ম্যাথ, এবার প্রশ্ন না বুঝলে কিন্তু পারবে না, তাই প্রশ্ন বোঝাটা খুব জরুরি। প্রথমত এখানে লক্ষ্য করো, বলা হচ্ছে যে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। তাহলে কন্যার বয়স যা হবে মাতার বয়স হচ্ছে তার 3 গুণ হবে। তো এবার বলতেছে কন্যার বয়স 15। তাহলে কন্যার বয়স যদি আমাদের 15 হয়, হ্যাঁ, তো কন্যার বয়স লিখি আমি যে কন্যার বয়স 15, এবং এখানে বলতেছে যে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। তাহলে মাতার বয়স কি হবে? মাতার বয়স সমান সমান কি? কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স কত পেয়েছি? 15। তাহলে 3 গুণ মানে 3 গুণ দিলাম। তাহলে এখন মাতার বয়স কত হলো? 45 বছর। কিন্তু এখানেই শেষ না, বলছে যে 10 বৎসর পর মাতার বয়স কত হবে। তাহলে আমরা এখন লিখব যে 10 বৎসর পর মাতার বয়স। তাহলে আজকে যদি তার বয়স 45 হয়, তাহলে 10 বৎসর পরে কি হবে? 10 যোগ হবে। তাহলে কত বছর? 55 বছর। তো চলো আমরা দেখি আমাদের অপশনে 55 আছে কিনা। জি, আমাদের অপশনে 55 আছে। তাহলে আমরা সঠিক উত্তরটা পেয়ে ফেলছি। তো চলো পরবর্তী গাণিতিক সমস্যাটি দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এই যে সম্পর্ক প্রতীকগুলো আছে, অর্থাৎ এইটা এবং এটার মধ্যে সম্পর্কটা কি? এটা কি ছোট? এটা কি বড়? এই দুটা কি সমান? নাকি এই পাশের অংশটা হয় ছোট না হয় সমান? কোন চিহ্নটা বসবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে যেহেতু 2টা অংশ আছে আর আমরা এমনিতে দেখে এত বড় জিনিসটা বুঝতেও পারছি না যে এইটা বড় না এটা বড়। এই জন্য আমরা এই অংশটাকে সমাধান করে একটু ছোট করে নিয়ে আসব। তাহলে আমরা এটা করতে পারি এইভাবে যে আমরা বাম পক্ষ যে অংশটা আছে ওটা লিখি যে 5 গুণ হচ্ছে 6 বিয়োগ হইতেছে ভাগ হইতেছে 2। জি, তাহলে এখন আমরা কি করব? আমরা 5 আর 6 গুণ করলে কত হবে? 30 হবে, ভাগ হচ্ছে 2। তাহলে 2 দিয়ে 30 কে ভাগ দিলে কত হবে? 15 হবে। আচ্ছা, এবার আমাদের ডান পক্ষটা একটু যদি আমরা লক্ষ্য করি যে এখানে রয়েছে ডান পক্ষে, ডান পক্ষ লিখি আগে 6 গুণ হচ্ছে 6 বিয়োগ হচ্ছে 6। তাহলে 6 6 গুণ করলে হয় 36 বিয়োগ 6। 36 থেকে যদি 6 যায় তাহলে হচ্ছে আমাদের উত্তর হবে 30। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখন যে এই 15টা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। তাহলে এই অংশটার দিকে আমরা জানি এটা হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন, অর্থাৎ ছোট চিহ্ন, এটা হচ্ছে বৃহত্তর চিহ্ন। আমি মনে রাখার সুবিধার্থে বলি, যেই দিকে কোণাটা থাকবে এই দিকেটা ছোট, যেই দিকে হাঁ করে থাকবে সেই দিকেটা বড়। যেহেতু আমাদের এই অংশটার মান আমরা ছোট পেয়েছি, তাহলে আমরা এই চিহ্নটা বসাবো, এই পাশেরটা হচ্ছে বড়। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, এখানে কোনটা সঠিক? সঠিক উত্তর হচ্ছে এইটা, আর চিহ্ন বসবে এইরকম। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছো, অফলাইনে আমাদের কিন্তু ব্যাচ আছে, তোমরা চাইলে আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না, কারণ আমরা ধারাবাহিকভাবেই তোমাদের বৃত্তি পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ। এই সঠিক উত্তর নির্ণয় করার যে গাণিতিক সমস্যাটি আমরা বোর্ডে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খুবই সহজ। আমি যদি খোলা বাক্য কাকে বলে এই জিনিসটা বুঝাই ফেলি তাহলে তোমার জন্য এটা খুব সহজ। তো খোলা বাক্য হচ্ছে কি? যেই গাণিতিক বাক্যের মধ্যে অজানা অক্ষর প্রতীক থাকবে সেটাই খোলা বাক্য। অর্থাৎ
খোলা বাক্য দেখে নিশ্চিতভাবে বোঝা যাবে না যে বাক্যটি সত্য নাকি বাক্যটি মিথ্যা। আমরা দেখতে পাচ্ছি ৪ গুণ ৪ ১৬। এটা দেখে বোঝা যাচ্ছে যে এই বাক্যটা হচ্ছে সত্য। এটা সত্য, এটা দেখে বোঝা যাচ্ছে। ২ দিয়ে ৮ কে ভাগ দিলে ৪, এটাও সত্য। আচ্ছা, ৪ ৬ ২৪, এটাও সত্য। মিথ্যাও হতে পারত। যদি আমি সত্য এবং মিথ্যা নিশ্চিত হইতে পারি তাহলে খোলা বাক্য না। আর যদি দেখা যায় যে আমি সত্য নাকি মিথ্যা নিশ্চিত না, তো এখন এটা ডিপেন্ড করছে এই অজানা অক্ষর প্রতীকের উপরে। তাহলে আমরা যদি ক এর জায়গায় ৪ বসাই তাহলে এটা সত্য, ক এর জায়গায় ৫ বসালে এটা মিথ্যা। তাহলে আমি নিশ্চিত না এটা সত্য হবে নাকি মিথ্যা হবে। কেন? কারণ এই জায়গাতে অজানা অক্ষর প্রতীক রয়েছে। এই কারণে এটার নাম হচ্ছে খোলা বাক্য। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে তোমরা পুরো ক্লাসটি ভালোভাবেই উপভোগ করেছো। তো আমরা তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।